বিএ ফার্স্ট ইয়ার পড়ছি, ঠিক তখনই আমার বাবা বিয়ে ঠিক করলো। আমার আর কলেজে পড়া হবে না কথাটা ভেবেই খুব কষ্ট হয়েছিল। গ্র্যাজুয়েশনটা করতে দাও না বাবা, কেঁদে ফেলেছিলাম আমি। বাবা তখন খুবই অসুস্থ, হার্টের অসুখে ভুগছেন। মা বাড়িতে একা, আমার আর কোনো ভাই বোনও নেই, তাই বিয়ে দেবার তাড়া। সবটা জেনেও এত তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছে ছিল না আমার। তুই তো সবই বুঝিস মা। অসহায় গলায় বলা বাবার কথাগুলো আর ফেলতে পারিনি। যেদিন অরূপদের বাড়ি থেকে দেখতে এলো, বুকে পাথর চেপে বসেছিলাম। আমার হবু শ্বশুরমশাই যখন বলেছিলেন বিয়ের পরে পড়াশোনা করতে পারো তুমি, মনে মনে হেসেছিলাম আমি। আমার কত বান্ধবীদের শ্বশুরবাড়ি থেকেই তো এরকম বলেছিল, কিছুই হয়নি আর বিয়ের পরে, জানতাম আমি। তারপর অরূপ এলো একদিন ওর দিদি জামাইবাবুর সঙ্গে, আলাদা কথা বলতে চেয়েছিল ও। পড়াশোনা বাদ দিয়ে কেন এত তাড়াতাড়ি বিয়ে করছি জানতে চেয়েছিল আমার কাছে। বাবার অসুস্থতার কথা শুনে চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল ভালো কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। আমাদেরও তো সামর্থ্য নেই শুনে আর কথা বাড়ায়নি। এরপর বিয়ে ঠিক হয়ে গেল। স্বভাবে গম্ভীর আমার বর খুব বেশি কথা বলতো না প্রয়োজন ছাড়া। ছোট থেকে মাঝরাতে ঘুম থেকে উঠে খিদে পেত আমার, তাই মা রাত্রে বিস্কুট কেকের কৌটো রাখতো মাথার কাছে। নতুন বিয়ের পর শ্বশুরবাড়ি এসে লজ্জায় কাউকে বলতে পারিনি সে কথা। একদিন রাতে ঘুম ভাঙার পর থেকেই খিদেয় পেট জ্বলছে, কিছুতেই ঘুম আসছে না। আমার ছটফটানি দেখে ঘুম ভেঙে গেছে আমার বরের। কি হয়েছে জিজ্ঞাসার উত্তরে লজ্জায় চুপ করেছিলাম আমি। কোনো কথা না বলে চুপ করে শুয়ে আছি দেখে একসময় ও শুয়ে পড়ল। পরের দিন সন্ধেবেলা যখন অফিস থেকে বাড়ি ঢুকলো, হাতে একটা বড় প্লাস্টিকের ব্যাগে বিস্কুট আর কেকের প্যাকেট নেই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বলল, মাকে ফোন করেছিলাম বাবার খবর নেবার জন্য। উনি বললেন রাত্রে ঘুম ভেঙে গেলে খিদে পায় তোমার, তাই। একদম অন্যরকম লাগলো অরূপকে, এতটা খেয়াল রেখেছে ও। অবাক হয়ে ভাবলাম আমি। এর কয়েকদিন পরের কথা, সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকেছে বরের অফিসের তারা, হঠাৎ আমার শাশুড়িমা বললেন, যাও তোমাকে অরূপ ডাকছে, ওর সঙ্গে একটু তোমার বাড়ি যেতে হবে। খুব টেনশন হচ্ছিল, শুধু মনে হচ্ছিল বাবার কিছু হয়নি তো। অরূপের গম্ভীর মুখ দেখে সারা রাস্তাটা ভয়ে কোনো কথা বললাম না আর। প্রায় দৌড়তে দৌড়তে বাড়িতে ঢুকে দেখে বাবা বসে আছে খাটে, পাশে মা। ভীষণ শান্তি হলো মনে। দুজনকে দেখে মনে হলো আমরা আসবো জানতেন ওরা। মাকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে মা? মা হেসে বলল, জানি না তো। অরূপ গম্ভীর হয়ে আমার দিকে তাকে বলল, বিয়ের সময় সুটকেসে করে এত জিনিস নিয়ে গিয়েছো, আর মার্কশিটগুলো যে নিয়ে যেতে হয় সেটা জানো না? খামোখা একদিন অফিস কামাই করে দিলে আমার। তাড়াতাড়ি করো, কলেজে ভর্তির সময় পেরিয়ে যাচ্ছে, অনেকটা পথ ফিরতে হবে আবার। ভেতরটা আনন্দে লাফাচ্ছিল যেন। দ্রুত মার্কশিট নিয়ে বেরিয়ে এসে সেদিনই কলেজে ভর্তি হলাম আমি। খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে বলি আমি কতটা খুশি হয়েছি, কিন্তু সারাটা রাস্তা এমন গম্ভীর মুখে বসে রইল যে সাহসই পেলাম না। কলেজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ক্রমশ। পরীক্ষা শুরু হয়েছিল, অরূপও কিছুদিন ধরে বেশ দেরি করে ফিরছিল অফিস থেকে। ওর গম্ভীর ভাবের খোলস ছেড়ে কিছুতেই বেরিয়ে আসতে চাইতো না যেন। তাই অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারতাম না আমি। অফিস থেকে ফিরেও কার সঙ্গে ফোনে কথা বলতো প্রায়, আমি গেলেই রেখে দিতেও লক্ষ্য করেছিলাম। মনটা খুব খারাপ লাগছিল। এমনি এক সময় হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বলল, আমাকে অফিস ট্যুরে যেতে হবে কাল, ব্যাগটা গুছিয়ে রেখো। কতদিনের জন্য যাবে? আমার প্রশ্নের উত্তরে বলল, ঠিক নেই। তারপর দিন চলে গেল ও। কলেজ থেকে ফিরে এসে মন খারাপ লাগতো খুব, যদিও ও কথাই বলতো না আমার সঙ্গে, তাও চোখের সামনে থাকতো তো অন্তত। শাশুড়ি মাকে বললাম বাড়ি থেকে ঘুরে আসি কদিন, মাকে খুব দেখতে ইচ্ছা করছে। উনি বললেন অরূপ আসুক, তারপর ওর সঙ্গেই যেও। খুব কষ্ট হচ্ছিল আমার, মায়ের সঙ্গে দেখা করতে যেতেও দেবেন না এরা। এর মধ্যেই একদিন অরূপের অফিস থেকে একটি ছেলে ফোন করলো, আমি তখন পড়ছি বসে। ট্যুরে গেছে শুনে অবাক হয়ে বলল, উনি তো ছুটিতে আছেন, জানেন না আপনি? সারা শরীর কাঁপছিল। কি সর্বনাশ হলো আমার! রাত্রে খেতেও উঠলাম না সেদিন। পরের দুদিন আর কলেজে গেলাম না। সব কিছুই যেন শেষ হয়ে গেছে মনে হচ্ছিল। এইভাবেই কাটলো দিন চারেক। সকালে শাশুড়িমা এসে বললেন, দোতলার গেস্ট রুমটাকে একটু গুছিয়ে রেখো, বিকেলে দিদিরা আসবে। আমার মুখ দেখে শাশুড়িমা অবাক হয়ে বললেন, কি হয়েছে তোমার? শাশুড়িমার প্রশ্নের উত্তরে শুধুই কান্না পাচ্ছিল, কিছু না, মাথা নেড়েই বলেই দোতলায় উঠে গেলাম ঘর গোছাতে। বিকেলে চুপ করে শুয়ে আছি ঘরে, অন্ধকার হয়ে আসছে, তাও আলো জ্বালতে উঠতে ইচ্ছা করছে না আর।
যার জীবনের আলোই নিভে যাচ্ছে তার আর বাইরের আলো কী করবে? এত তাড়াতাড়ি কিভাবে পাল্টে গেল অরূপ? চুপ করে শুয়ে ভাবছিলাম আমি। দরজায় বেলের শব্দে শুনতে পেলাম, তাও উঠে দরজা খুলতে ইচ্ছা করছিল না একটু। একটু পরেই অনেক লোকের কথার আওয়াজে বুঝলাম মাসি শাশুড়ি এসেছেন। বুঝতে পেরে উঠে বসলাম। শাশুড়ি মা এসে ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। চমকে উঠে দেখলাম সামনেই দাঁড়িয়ে আমার মা। লাফ দিয়ে খাট থেকে নেমে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম আমি। এসে দেখি সিঁড়ি দিয়ে বাবাকে ধরে ধরে ওপরে গেস্ট রুমে নিয়ে যাচ্ছে আমার বর। অবাক হয়ে তাকিয়ে আছি, দেখে মা বলল, ভেলোর থেকে অপারেশন করে নিয়ে এসেছি তোর বাবার। সবটাই তো অরূপই করলো। ওর সঙ্গে না গেলে আমার একার পক্ষে কি সম্ভব হতো এত কিছু? তোর পরীক্ষা ছিল তাই আর বলিনি তোকে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। কেউ কেউ এরকমও ভাবে, কিছু না বলেও ভালোবাসা দেখায়। সিঁড়িতে উঠতে থাকা বাবার অরূপকে দেখতে পাচ্ছিলাম না আর। চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে খালি। ধুর, আনন্দ হলেও এত কান্না পায় কেন কে জানে। মা আমার কাছে এসে মাথায় হাত রাখতে আর নিজেকে সামলাতে পারলাম না। মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললাম। মা, ও আমাকে কিছুই বলেনি কেন? মা মৃদু হেসে বলল, বললে তার চমকটা থাকতো না। তোর পরীক্ষা ছিল, তুই যদি বাবার অপারেশনের কথা জানতিস তাহলে পড়াশোনা ছেড়ে ছুটে আসতিস। আর অরূপ সেটা হতে দেয়নি। মা আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমার জামাইকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছে। ভেলোরে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, অপারেশনের ব্যবস্থা, হাসপাতালের কাগজপত্র সব একা হাতে সামলেছে। তোর বাবা বারবার বলছিলেন আমার জন্য ছেলেটার এত খরচ করানো ঠিক হচ্ছে না। তখন অরূপ বলেছে, আপনি আমার বাবার মতো, আপনার চিকিৎসা করানো আমার দায়িত্ব। আমি নির্বাক হয়ে শুনছিলাম। সেদিন রাতে বাবা ঘুমিয়ে পড়ার পর অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে অরূপকে দেখছিলাম। ও বাবার ওষুধগুলো গুছিয়ে রাখছিল। কখন কোন ওষুধ খেতে হবে সেগুলো মাকে বুঝিয়ে দিচ্ছিল। আমি আস্তে করে বললাম, অরূপ। ও ঘুরে তাকালো। কি বলবো বুঝতে পারছিলাম না। এতদিনের জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি, ভালোবাসা সব যেন গলার কাছে এসে আটকে গেল। শেষে শুধু বললাম, তুমি আমাকে এত কিছু না বলে করলে কেন? অরূপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সেই চিরচেনা গম্ভীর মুখেই বলল, সব কথা মুখে বলতে হয় নাকি? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ও আবার বলল, তোমার পরীক্ষা ছিল, বাবার চিকিৎসা নিয়ে চিন্তা করলে তুমি পড়াশোনা করতে পারতে না, তাই বলিনি। আর ফোনে কার সঙ্গে কথা বলতে? এবার অরূপের মুখে খুব হালকা একটা হাসি ফুটে উঠল। ডাক্তারের সঙ্গে বাবার রিপোর্ট নিয়ে কথা বলতাম। লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমার। কিছুক্ষণ চুপ থেকে সাহস করে বললাম, আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। অরূপ কোনো উত্তর দিল না। আমি আরও কাছে গিয়ে দাঁড়ালাম। আর একটা কথা। কি? তুমি এত গম্ভীর হয়ে থাকো কেন? অরূপ আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো কোনোদিন সুযোগই দাও না। মানে? কিছু বলতে গেলেই তুমি লজ্জা পেয়ে পালিয়ে যাও। কথাটা শুনে আমার মুখ লাল হয়ে গেল। এতদিন পর প্রথমবার অরূপকে দেখে মনে হলো ওর গম্ভীর মুখটার আড়ালেও একটা দুষ্টু ভালোবাসায় ভরা মানুষ লুকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, তাহলে আজ একটা কথা বলো। কি কথা? আমাকে ভালোবাসো? অরূপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার বাবাকে নিজের বাবার মতো করে দেখছি, তোমার পড়াশোনার জন্য এত কিছু করছি, মাঝরাতে তোমার খিদে পায় বলে বিস্কুট কিনে রেখেছি, তারপরেও তোমার বুঝতে বাকি আছে? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। অরূপ বিরক্ত হওয়ার ভান করে বলল, আবার কাঁদছো কেন? আমি চোখ মুছতে মুছতে হেসে বললাম, জানি না। তোমার ভালোবাসাগুলো এতদিন দেখতে পাইনি তো, এখন সব একসঙ্গে দেখতে পাচ্ছি। অরূপ কিছু না বলে আমার মাথায় হাত রাখলো। সেই মুহূর্তে মনে হলো ভালোবাসা সবসময় মুখে মুখে প্রকাশ পায় না। কেউ কেউ ভালোবাসি কথাটা বলতে পারে না, কিন্তু আপনার খিদের কথা মনে রাখে, আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো আগলে রাখে, আপনার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো করে পাশে দাঁড়ায়। অরূপও ঠিক তেমনই ছিল। সেদিন বুঝেছিলাম কিছু মানুষ ভালোবাসার কথা মুখে বলে না, তাদের প্রতিটা কাজের মধ্যেই ভালোবাসা লেখা থাকে। আর আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল অরূপের মতো স্বামী পাওয়া। সেই নীরব ভালোবাসাটা চিনতে আমার একটু দেরি হলেও মানুষটাকে আমি ঠিকই পেয়ে গিয়েছিলাম। গল্পের সমাপ্তি এখানে।